নমস্কার, দি বং নাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন ভারতের সবথেকে বেশি যে দীর্ঘ আন্তর্জাতিক সীমানা কোন দেশের সাথে রয়েছে সেটা কি আপনারা অনুমান করতে পারবেন? না, এটা চীনের সাথেও নয়, এটা কিন্তু পাকিস্তানের সাথেও নয়, এটা সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে। আর এই সীমান্তে দেখুন, আমরা ধীরে ধীরে যেটা পর্যবেক্ষণ করতে পারছি যে এখানে সমস্যাগুলো বেড়েই চলেছে। এখন সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তা খুবই চিন্তাজনক। ভারতের যে রাজ্যটি ত্রিপুরা, আপনি এখানে ম্যাপে দেখতে পারবেন, এখানে আমাদের বিএসএফ জওয়ানরা তাদের দায়িত্ব পালন করছিলেন, অর্থাৎ টহল দিচ্ছিলেন, যেমন বর্ডার পেট্রোলিং হয় সেটা করছিলেন। কিন্তু হঠাৎ কী হয়, 15 থেকে 20 জন বাংলাদেশি স্মাগলার তাদেরকে আক্রমণ করে। বিএসএফ অবশ্যই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং এই সময় বিএসএফের এক জওয়ান আহত হন এবং বাংলাদেশের একজন যে স্মাগলার ছিল ওই 10-15 জনের মধ্যে, সে একজন কিন্তু মারা যায়। আর এই বাকি যে 13-14 জন স্মাগলার ছিল তাদেরকে বিএসএফ গ্রেপ্তারও করে নিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে এটা কতটা আশ্চর্যের বিষয় যে বাংলাদেশ থেকে এত সংখ্যক, মানে মোটামুটি 10 থেকে 15টা স্মাগলার তারা বিএসএফের উপর আক্রমণ চালিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি এটা ভাবেন, যেমন ভারতের যেমন বিএসএফ আছে সেরকম কিন্তু বাংলাদেশেরও সীমান্তরক্ষী থাকে। হ্যাঁ, সেগুলোর নাম হচ্ছে বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবি। এদের কাজ কী হওয়া উচিত ছিল, যে স্মাগলারগুলো ভারতের দিকে আসছিল তাদেরকে আগেই থামিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি, কিংবা ব্যর্থ হয়েছে সেটা তারাই জানে। বিএসএফ জওয়ানদের পর যখনই বাংলাদেশের স্মাগলারগুলো আক্রমণ চালায়, তখন বিএসএফ পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং একজন বাংলাদেশিকে একদম মেরে ফেলে, একদম বাংলাদেশি স্মাগলারকে মেরে ফেলা হয়। কেননা বাকি যে স্মাগলাররা ছিল তারা আমাদের বিএসএফের উপরে আক্রমণ চালাচ্ছিল। এই ঘটনা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ডসের যে প্রধান আছে তিনি কি বলেছেন জানেন তো? তিনি বলছেন যে আপনারা যদি, মানে ভারত যদি এরকম করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাথে করতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের যে বর্ডার গার্ডস আছে তারাও কিন্তু ভারতীয় অনুপ্রবেশকারীদের সাথে এরকমই করবে। এটা আসলে ভারতের প্রতি তারা একটা থ্রেট কিংবা হুঁশিয়ারি যা বলবেন সেটা দিয়েছে। এখন যেটা সমস্যা হলো, বাংলাদেশি মিডিয়া কিন্তু কিভাবে এই ঘটনাগুলোকে রিপোর্ট করছে। তারা এমনভাবে এই ঘটনাগুলোকে উপস্থাপন করছে যেন একজন সাধারণ বাংলাদেশ ব্যক্তি যে সীমান্তে ঘোরাফেরা করছিল আর বিএসএফ তাকে গুলি চালিয়ে হত্যা করেছে। এর ফলে সাধারণ বাংলাদেশিদের মনে এমন একটা ধারণা তৈরি হয় যে ভারত তাদের বাংলাদেশ যে সীমান্ত সেখানে আগ্রাসন চালাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি একটি আর্টিকেলও দেখতে পাবেন যেখানে লেখা আছে একজন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হন। যেটা কোথায় ঘটেছে না, ঘটনাটা কসবা সীমান্তে ঘটেছে। এখানে যেটা দেখতে পাবেন এটি হচ্ছে সেই কসবা সীমান্ত যেখানে ত্রিপুরা রাজ্য অবস্থিত এবং এখানেই এই ঘটনাটা ঘটেছে। বাংলাদেশি গণমাধ্যম দাবি করছে যে আল আমিন নামের একজন 32 বছর বয়সী ব্যক্তি সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন, তখন বিএসএফ তাকে গুলি করে হত্যা করে দিয়েছে। কারণ তারা ভেবেছিলেন যে তিনি একজন স্মাগলার। আল আমিন গুরুতর নিহত হন, পরে বিএসএফ তাকে ভারতের ভিতরে নিয়ে যায়, যেখানে কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়। এখন বলুন, আসল ঘটনা থেকে কতটা ভিন্নভাবে বাংলাদেশি মিডিয়া এটিকে উপস্থাপন করেছে। বাস্তব সত্য হলো 25 থেকে 30 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের ভূখণ্ড সেখানে প্রবেশ করেছিলেন। তারা কিন্তু স্মাগলিংয়েও লিপ্ত ছিলেন। বিএসএফের যারা টহল করছিল তারা কিন্তু সতর্ক করেছিলেন তাদেরকে, কিন্তু ওই স্মাগলাররা বিএসএফের উপর আক্রমণ চালায়। এতে একজন বিএসএফের জওয়ান আহত হন এবং তার জন্যই বিএসএফের যে জওয়ান ছিল তারা ওই স্মাগলারদের মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে কেন বাংলাদেশি মিডিয়া সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দিচ্ছে। তারা এটি এমনভাবে দেখায় যেন একজন সাধারণ বাংলাদেশি সীমান্তে ঘুরে বেড়াচ্ছিল আর বিএসএফ তাকে হত্যা করে দিয়েছে এবং তার মৃতদেহ নিয়ে চলে গিয়েছে। কিন্তু এটা কিন্তু বাস্তব সত্যি নয়, বাস্তবতা একেবারেই আলাদা। ঠিক এই কারণেই আজকের সময়ে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে পাকিস্তানের তুলনায় বাংলাদেশিদের থেকে অনেক বেশি ভারত বিরোধী কমেন্ট বলুন আর কন্টেন্ট বলুন আপলোড হতে চলেছে। কারণ তাদের মিডিয়া এবং সরকার তাদের সামনে ভারতের এমন একটি চিত্র তুলে ধরেছে যেমন সাধারণ বাংলাদেশি ভারতের প্রতি অনেক নেতিবাচক মনোভাব রাখছে। শুধু এখনই নয়, এটা কিন্তু ভবিষ্যতে আরও বেড়ে চলবে। আপনি শুধু স্মাগলিংয়ের কথা ছাড়ুন, বাংলাদেশ থেকে অন্যান্য যারা ইন্ট্রুডার থাকবে, যারা অনুপ্রবেশ করে থাকবে, তাদেরও সমস্যা কিন্তু বেড়ে যাবে। আর এটার অন্যতম কারণ হলো ভারতের
যেটা সম্পূর্ণ বাংলাদেশ সীমান্ত সেটা মোটামুটি 4096 কিলোমিটার, যেটা সবথেকে দীর্ঘ। এবং এটার মধ্যে এখনও 800 কিলোমিটার মতন অংশ যেখানে বেড়া দেওয়া কমপ্লিট হয়নি। আর এর জন্য অবশ্যই আমাদের ভারতীয়দেরও দোষ আছে। গত কয়েক বছরে যা হয়েছে তা দেখে এটা স্পষ্ট যে ভারত বাংলাদেশ সীমান্ত বিএসএফের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠে চলেছে। আশা করি যে এই 800 কিলোমিটার যে সীমান্ত বেড়া দেওয়া হয়নি সেটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এর বাইরেও আরেকটি বড় বিষয় হচ্ছে, শুধু মিডিয়া নয়, বাংলাদেশ এখন তাদের যেটা স্কুলের পাঠ্য বই আছে সেখান থেকেও ভারতের ইতিহাসকে বাদ দিয়ে দিচ্ছে। ধীরে ধীরে তারা 1971 সালের মুক্তিযুদ্ধে যে ভারতের ভূমিকা ছিল সেটা সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছে। এমনকি শেখ হাসিনা, মুজিবুর রহমানের ছবি পর্যন্ত তাদের পাঠ্য বই থেকে মুছে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন প্রজন্ম তাদের কি শিখবে? তারা কি ভাববে যে বাংলাদেশ নিজেই নিজে স্বাধীন হয়ে গেছে? এখানে আপনি আরেকটি প্রতিবেদন দেখতে পাবেন, বাংলাদেশের পাঠ্য বই পরিবর্তন করা হয়েছে। 1971 যুদ্ধে ভারতের ভূমিকা কমিয়ে দেখানো হয়েছে এবং শেখ মুজিবুর রহমানের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে কী ঘটবে? আজ থেকে মোটামুটি 10 থেকে 15 বছর পর আপনি যখন কোনো বাংলাদেশি যুবকের সাথে কথা বলবেন, তারা কিন্তু এটা বিশ্বাসই করবে না যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে ভারত সাহায্য করে তাদেরকে বাংলাদেশ দেশের স্বীকৃতি পেয়েছিল। এবং সবচেয়ে বড় মজার বিষয় কী জানেন? বাংলাদেশ দাবি করেছে যে আন্তর্জাতিকভাবে প্রথম যে দেশ তাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে সেটা কিন্তু ভারত নয়, সেটা হচ্ছে ভুটান। যদিও এটি সুপরিচিত যে এটা কেবলমাত্র যে ভারতীয়রাই ছিল, যারা ভারতীয় সেনাবাহিনী ছিল, যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এবং পাকিস্তানকে পরাজিত করে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে স্বীকৃতিও দেয়। আর আরও এটা আশ্চর্যের বিষয় যে বাংলাদেশ এখন তাদের পাঠ্য বই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। তারা কি তাদের শিক্ষার্থীদের কি শেখাতে চায় সেটা আমরা কেউ সত্যিই খুঁজে পাচ্ছি না। এখানে দেখার বিষয় হলো, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা কোথায় গিয়ে দাঁড়ায়। এমনও সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশ খুব বড় পরিসরে সামরিক সরঞ্জাম চীন তো পাকিস্তান থেকে কিনে আনতে পারে। এটি কিন্তু ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। এখন আমি আপনাদের জন্য একটি প্রশ্ন করতে পারি যে এই বিষয়ে আপনি কি বলতে চান, সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।